এই স্পিতি সিরিজ আপনাদের যে ভীষণ ভালো লেগেছে তা আপনারা কমেন্টে আর মেসেজের মাধ্যমে ইতিমধ্যেই আমাকে জানিয়েছেন। আপনাদের এই ভালোবাসাই আমাকে প্রতিনিয়ত নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরতে অনুপ্রেরণা দেয়। আর আজ সেই বহু প্রতীক্ষিত স্পিতি সিরিজের শেষ পর্ব। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশের এই অপার্থিব সৌন্দর্যের মধ্যে কাটানো প্রতিটা মুহূর্ত সত্যিই ছিল স্মরণীয়। কিন্তু বিশ্বাস করুন, এই সফরের সেরা অভিজ্ঞতাগুলো এখনো বাকি। আজ আমরা লোসার থেকে রওনা দেব বহু প্রতীক্ষিত চন্দ্রতালের উদ্দেশ্যে। অপেক্ষা করছে কুনজুম পাসের শ্বাসরুদ্ধকর পথ, দুর্গম পাহাড়ি রাস্তা, হঠাৎ গাড়ি বিকল হয়ে যাওয়ার অপ্রত্যাশিত মুহূর্ত, বরফগলা নালা হেঁটে পার করে অবশেষে পৌঁছে যাওয়া স্বপ্নের সেই চন্দ্রতাল লেকে। সেখান থেকে আবার শুরু হবে দীর্ঘ রোমাঞ্চকর পাহাড়ি পথ পেরিয়ে মানালির যাত্রা। আর সফরের শেষ সকাল আমাদের স্বাগত জানাবে বৃষ্টি ভেজা অপূর্ব সুন্দর মানালি। অনেক রোমাঞ্চ, অনেক চ্যালেঞ্জ আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত নিয়ে শুরু হচ্ছে আমাদের স্পিতির শেষ অধ্যায়। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম লোসার। লোসারে কালকে রাত্রে কী পরিস্থিতির মধ্যে পৌঁছেছি সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আজকের একটা নতুন ভিডিওতে অবশ্যই যেটা থাম্বনেল সেটা হচ্ছে চন্দ্রতাল। চন্দ্রতাল এই গোটা ট্রিপের একটা বড় এক্সাইটমেন্টের জায়গা ছিল। সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন যে চন্দ্রতাল কি আমরা যেতে পারছি। এক্স্যাক্টলি আমরা চন্দ্রতাল যেতে পারছি, কারণ রাস্তা ক্লিয়ার রয়েছে। তবে চন্দ্রতাল থেকে মানালি পৌঁছানোর যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু প্রচণ্ড টাফ, কারণ রাস্তা খুব খারাপ। আর এই সময় সিজন, ট্রাফিকও প্রচুর থাকে। সব মিলিয়ে আজকের শেষ বলা যেতে পারে একদম শেষ ভিডিওতে এমন কিছু এক্সাইটিং হতে চলেছে। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে চন্দ্রতাল আরও সুন্দর লাগবে। বাট লোসারে এসে বেশ ভালো লাগছে। লোসারে ঠান্ডা অতটা নেই, তবে হালকা একটা ব্রিদিং ইস্যু কিন্তু কাজ করছে। মানে চা খাচ্ছি, কালকে রাত্রে আসার পর থেকেই বেশি কথা বললে, বেশি হাঁটাচলা করলে একটা এই ব্যাপারটা হচ্ছে। সো যারা এখানে বেড়াতে আসেন তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, এখানে গাড়ি থেকে নামার পর হাই অল্টিটিউডে খুব একটা বেশি হাঁটাচলা করবেন না, দৌড়াদৌড়ি কথা বলবেন না। লোসার তো ধরুন অনেকটাই ওপরে, 13,500, এরপরে আমরা 14,500 যাব। তো বুঝতেই পারছেন অল্টিটিউড কতটা উঁচু। মানে 13,500, 14,500 কিন্তু খুব সাধারণ কোনো অল্টিটিউড নয়। এখানে মানুষের শরীর সবসময় ঠিক থাকবে এটাও নয়। আর একটু ক্লাউডি থাকলে, মেঘলা থাকলে শরীর বেশি খারাপ হয়। যাই হোক, লোসারটা তো ঘুরে দেখার সময় পেলাম না, আর দেখবো আজকে চন্দ্রতাল। দেখুন, ও কিন্তু গরুর বাচ্চা, ও কিন্তু ইয়াক নয়, ওকে দেখতে ইয়াকের মতন। এরকম ঠান্ডা ওয়েদারে ব্রেকফাস্টে যেটা সবার প্রথম দরকার পড়ে, বিশেষ করে উচ্চতাতে, সেটা হচ্ছে স্যুপ। বেশি উচ্চতা সম্পন্ন অঞ্চলে জল খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। একদম 10 মিনিট পর পর জল খেতে হবে। আর বেশি লাফালাফি করা যাবে না, বেশি কথা বলা যাবে না। 14,108। হ্যাঁ, না, এখানে আমি এই অল্টিটিউডে স্নান করি না। প্রচণ্ড অল্টিটিউড, প্রচণ্ড ঠান্ডা। সকাল সকাল ফুড একটা বিশাল ফ্যাক্টর। তো আমি ব্রেডটা নিলাম না, তার সাথে শুধু পোহার, কলা, লাড্ডু এটাই খাই। ওর নাম কি? এটা ন্যানো। এটা আমাদের না, এটা ন্যানো। হাই ন্যানো। জাস্ট এন্ট্রিটা দেখুন। আমরা লোসার থেকে যখন জাস্ট এগোচ্ছি, এই গেটটাতে ঢুকতেই সামনে পুরো ওপেন হয়ে গেল বিশাল পাহাড়ের ঢাল, এবং তার সাথে এরকম মাথায় বরফ জমে রয়েছে। গতকাল যেহেতু আমরা রাত্রিবেলা এসেছিলাম, তাই এই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি, সেটা আমরা এনজয় করতে পারিনি। পুরো ভ্যালির উপর দিয়ে এসেছিলাম। ডান দিকে ছিল বা কখনো বাদিকে ছিল স্পিতি। হ্যাঁ, ডান দিকে কি আছে? এটা
এই রাস্তাটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই আপনাদের জানিয়ে রাখি। লোসারে সামান্য মোবাইল নেটওয়ার্ক পাওয়া গেলেও সেখান থেকে গ্রামপু পর্যন্ত পুরো পথটাই কার্যত নেটওয়ার্কের বাইরে। চন্দ্রতাল বাতাল কোথাও মোবাইল সিগন্যালের ওপর ভরসা করা যায় না, আর রাস্তা সেটাও ঠিক ততটাই দুর্গম। তাই এই পথে বেরোনোর আগে গাড়ির অবস্থা, পর্যাপ্ত জ্বালানি এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে নেওয়াই খুব জরুরি। কারণ মাঝপথে কোনো সমস্যায় পড়লে কারোর সঙ্গে যোগাযোগ করার সুযোগ প্রায় থাকেই না। আমরাও ঠিক এমনই একটি সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তবে সেই গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি। আমাদের স্পিতি সফরের ট্রাভেল পার্টনার ছিল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন। আপনারাও যদি আগামী দিনে স্পিতি কিংবা হিমাচল ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আগামী কেরল ট্রিপে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনারা বিস্তারিত তথ্য ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চারিদিকে বরফ। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গিয়েছি কুনজুমলাতে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4511 মিটার বা প্রায় 14,930 ফুট উচ্চতায় অবস্থিত এই পাঁচটি স্পিতি ভ্যালি এবং লাহৌল উপত্যকাকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে। স্পিতি ভ্রমণে আসা প্রায় প্রত্যেক পর্যটকের কাছেই কুনজুমলা একটি বিশেষ আকর্ষণ, কারণ এখান থেকে শুরু হয় চন্দ্রতালের রাস্তা। চারিদিকে তুষারাবৃত পাহাড়, রুক্ষ প্রাকৃতিক সৌন্দর্য আর হিমালয়ের নির্মল পরিবেশ, সব মিলিয়ে জায়গাটির সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে রয়েছে কুনজুম মাতার মন্দির। স্থানীয়দের বিশ্বাস এই দেবীর আশীর্বাদ নিয়েই নিরাপদে পাহাড়ি পথ পাড়ি দেওয়া যায়। তাই আজও অধিকাংশ গাড়ি চালক এই মন্দিরকে একবার প্রদক্ষিণ করে তারপরই নিজেদের যাত্রা শুরু করেন। আমরা এখন এসে পৌঁছেছি কুনজুমলা বা কুনজুম পাস। 14,000-এর উপরে অল্টিটিউড। একটু এদিকে হলেই হাফ ধরে যায়, বাট চারিদিকে এবার প্রচুর বরফ রয়েছে। চন্দ্রতলে যেতে পারবো কিনা তা নিয়ে যখন সন্দেহ ছিল, তখন কুনজুম পাসে এসে দেখলাম চারিদিকে বরফ, তবে রাস্তা কিন্তু খোলা। অর্ঘ্য বলছিল যে এর আগে, অর্ঘ্য তুই বলছিলে কি এর আগে এত বরফ দেখোনি কুনজুমে? না না না, এর থেকে অনেক বেশি বরফ দেখেছি, কিন্তু এই জুনের 5 তারিখ যেখানে কলকাতা এখন ফুটছে, সেখানে এই মুহূর্তে এত বড় পুজো থাকে না। তবে এগুলো রিসেন্টলি পড়েছে না? রিসেন্টলি হ্যাঁ, শেষ এক সপ্তাহে কিছু কিছু বৃষ্টি হওয়ার জন্য নতুন করে পড়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। মনে হচ্ছে না পুরো পৃথিবীর মাথায় চলে এসেছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। 5 তারিখে অনেকটাই মেল্ট হয়ে যায়। জুনের 5 থেকে মেল্ট করে যায়। তবুও আমরা এটাও দেখেছি, এই যে ছোট জলটা আছে লেক মতো, এটা পুরো ডিপ ফ্রিজ থাকে, উপরটা না, আচ্ছা, পুরোটাই ফ্রিজ থাকে। আমরাও কয়েকটা মুহূর্ত কাটিয়ে এবার রওনা দেব আমাদের বহু প্রতীক্ষিত গন্তব্য চন্দ্রতালের উদ্দেশ্যে। তবে সামনে যে রাস্তা অপেক্ষা করছে সেটাই হতে চলেছে এই পুরো সফরের সবচেয়ে কঠিন ও রোমাঞ্চকর অংশ। হঠাৎ করেই ধরা দিল এক অবাক করা দৃশ্য। আমরা যা দেখছিলাম আপনারাও নিশ্চয়ই তা দেখতে পাচ্ছেন। পাহাড়ের বিশাল বরফের গায়ে যেন স্বয়ং মহাদেবেরই অবয়ব ফুটে উঠেছে। মাথার জটার আকৃতি, দুপাশের হাতের মতো বিস্তার, আর নিচে কোমরের বস্ত্রের ভাঁজের মতো গঠন, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই এঁকে দিয়েছে ভগবান শিবের এক বিশাল প্রতিচ্ছবি। এটি মানুষের তৈরি কোনো ভাস্কর্য নয়, বরফ প্রকৃতির খেয়ালে এমনভাবে পাহাড়ের গায়ে জমেছে যে অপূর্ব অলীক দৃশ্যের সৃষ্টি হয়েছে। এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে সত্যি মনে হয় হিমালয় প্রতিটি মুহূর্তে নতুন কোনো বিস্ময় উপহার দেয়। এখানে কত নিচে নদী, চন্দ্রভাগা অনেক নিচে। কুনজুমলা পেরোনোর পরই শুরু হয় চন্দ্রতালের সেই বিখ্যাত দুর্গম রাস্তা। একদিকে অনেক নিচে গর্জন করতে করতে বয়ে চলেছে চন্দ্রা নদী,
আর অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ধূসর ন্যাড়া পাহাড়ের ঢাল। মাঝখান দিয়ে চলে গিয়েছে একটি সরু কাঁচা পাহাড়ি রাস্তা। এই পথে কোনো পিচ নেই, নেই নিরাপত্তার রেলিং। কোথাও বড় বড় পাথর, কোথাও গভীর গর্ত, আবার কোথাও বরফ গলা জলের ধারা রাস্তার উপর দিয়েই বয়ে চলেছে। প্রতিটি বাঁক পার হতে হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে। প্রকৃতির সৌন্দর্য যেমন এখানে মন কেড়ে নেয়, তেমনি এই রাস্তা চালকের দক্ষতারও কঠিন পরীক্ষা নেয়। আর সেই কারণেই চন্দ্রতালের এই পথকে হিমাচল প্রদেশের অন্যতম রোমাঞ্চকর অফ রোড রুট বলা হয়। আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি সেই স্বপ্নের চন্দ্রতালের দিকে, কিন্তু সামনে যে অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছিল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমি জানি না, এখানে একটা ব্যাড নিউজ আছে। আমরা চন্দ্রতাল যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে যেটা জানা যাচ্ছে 5 কিলোমিটার আগে রাস্তা বন্ধ হয়ে গেছে, কারণ নালা আছে, একটা জল আছে প্রচুর। তো সে কারণে আমরা যাবো কি যাবো না সেটা ডিসাইড করবে অর্ঘ। ফাইনালি ডিসাইড হয়েছে যে আমরা যাচ্ছি চন্দ্রতাল। কোথায় সামনে গিয়ে কী পরিস্থিতি হবে সেটা এখন আমরা জানি না। যা হবে তাই আমরা ফেস করব। যদি মনে হয় ওখানে গিয়ে আর যাওয়া সম্ভব নয়, হেঁটে যাওয়া যাবে না, তাও আমরা ফিরে আসবো। কারণ এই পাহাড়ের ঢাল থেকে যে জলগুলো নামছে নদীতে, কোথাও কোথাও প্রচুর স্রোত থাকে, বরফ গলা জল সব নামছে, সেখানে গাড়ি যেতে পারে না। প্লাস হেঁটেও যাওয়া সম্ভব না, কারণ ঠান্ডা জল, পা ভিজে যাবে, জামাকাপড় ভিজে যেতে পারে। তো সেটা অর্ঘর যেটা বক্তব্য, ওখানে গিয়ে আমরা ডিসাইড করব। রাস্তাটা সামনে দেখুন একটু, কি অপূর্ব সুন্দর রাস্তা, যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। বাঁদিকে আমার রয়েছে এই বিশাল খাদ, নিচে নদী, ওপরে স্নো ক্যাপ माउंटेन्स, আর এই হচ্ছে রাস্তা। ये सतनाम भाई हमारे साथ खेल खेल रहे हैं, बोल रहे सामने देखो, बोले नहीं हम पीछे भी देखेंगे, और रास्ता देखो सामने इतना खाई है नीचे। হ্যাঁ আমি এটা দেখিয়েছি, উপর সে চন্দ্রভাগা, ওপর থেকে চন্দ্রভাগার থেকে বড় জিনিস। এখন গাড়ির মধ্যে দারুণ একটা পরিবেশ। আচ্ছা মুড়িটা কে খাওয়ালো? স্নেহা? ভাবি? আচ্ছা, যেই খাইয়েছে, গাড়ির মধ্যে একটা দারুণ পরিবেশ, মানে মুড়ি চানাচুর খাওয়া হচ্ছে, আর বাইরে এরকম দুর্গম পরিবেশ। হিমাচল ঘুরতে এসে এবার যে দারুণ মজাগুলো হচ্ছে তার এটা একটা পার্ট। আর এখান থেকে দে আর গেটিং প্যানিক, ভয় পাচ্ছে, গাড়িটা এত খাদে চলে গেছে, প্রচণ্ড ভয় পাচ্ছি, কারণ এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। হিমালয়ের এইসব জিনিসগুলো সত্যি ভয়ঙ্কর। বাবা কত গাড়ি, মানে কত খাই, গাড়ি একদম সাইড দিয়ে যাচ্ছে, একদম খাই। আরে বাপরে বাপরে বাপরে, কত নিচে খাদ, আরে বাপরে বাপরে বাপরে, একদম এখানে খাদ, মানে এই জাস্ট कहाँ पे खिंचा दिया? খুব চাপের ব্যাপার। চন্দ্রতাল আসার আগে কিন্তু এইসব বিজ্ঞাপন দেওয়া ছিল না, বলেছিল না চন্দ্রতাল খুব সুন্দর, এর বেশি কিছু বলেনি। কিন্তু ये सब बताया नहीं ना, इतना दिक्कत, इतना डिफिकल्ट है। नहीं, पहले पता नहीं था ना ये सब। अब नहीं आती ना? मैं तो नहीं आती करके। कौन कौन नहीं आता हाथ ऊपर करो, কারা কারা আসতে না এরকম জানলে? मैं पहले पीछे भागती। তারপর টুপুর আসতিস আগে জানলে? नदी चले। ওরা বলছেন স্নেহা তুমি আসতে আগে জানলে? ना जीवन बस। গৌতম দা বলে আসতো, আমার ও কোনো ব্যাপার নেই। কিন্তু অ্যাকচুয়ালি কেন আসতো না সেটা দেখানোর জন্য এই দেখুন, বাবা এইখান থেকে আমার খাওয়া দাওয়া, আমি মনে হয় পুরো গায়ে গায়ে বসে যাচ্ছি, জীবন আর মৃত্যু যেন পাশাপাশি লেগে রয়েছে। এ স্নেহা বেশি ওদিকে হেলো না, माय गॉडनेस, ज्यादा हिलो मत, ज्यादा हिलो मत। इस साइड में गाड़ी थोड़ा बहुत बहुत এই দিকটা তাকালেই ভয় লাগছে, অনেক নিচে, ভয়ঙ্কর অবস্থা। গাড়িটা কোথায় তুলে দিয়েছে, রাস্তা এতটাই সরু যে ও মাই গডনেস, কতটা নিচে খাদ। এই যে পাস করছে এই পাস দিয়ে, so dangerous roads, बहुत डेंजरस रोड्स है ये।
রাস্তা দেখা যাচ্ছে না, শুধু- ও, ওদিকে যেও না, ওদিকে যেও না। আরে তুমি কেন এইদিকে, তুমি দূরের দিকে দেখাও না, ও মাই গড, এনজয় করো। কত নিচে। কিছু দেখার নেই, না কিছু দেখতে হবে না, এমনিতে কোথাও নামে না, আর এখানে আমার মস্তানি হয়। এখানে অনেক নিচে, ডেঞ্জারাস রোড, ডেঞ্জারাস রোড। এখান দিয়ে যাতায়াত করা মানে যারা বলছে ভয় লাগছে না, তাদের অ্যাসি কি ত্যাসি। এরকম উপর থেকে নিচের দিকে তাকালে এমনিতেই গা শিশির করে, তারপরে যে ঝুড়ো পাথর, মাই গুডনেস, এতখানি রাস্তা পুরো ফেসেছিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মোটেই সহজ কথা নয়। প্রতিটি বাঁকে একদিকে গভীর খাদ, অন্যদিকে খাড়া পাহাড়। ভুলের সুযোগ এখানে প্রায় নেই বললেই চলে। এই পুরো অঞ্চলটাই স্পিতির কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমির অংশ। চারিদিকে সবুজের ছোঁয়া প্রায় নেই, ধূসর আর বাদামি রঙের বিশাল পাহাড়, বরফে ঢাকা শৃঙ্গ, আর মাঝখান দিয়ে ছুটে চলা চন্দ্রা নদী। প্রকৃতি এখানে একেবারেই অন্য রূপে ধরা দেয়। চন্দ্রতলের এই রাস্তা বছরের মাত্র কয়েক মাস খোলা থাকে। শীত পড়লেই ভারী তুষারপাতের কারণে কুনজুম পাস সহ পুরো এলাকা বন্ধ হয়ে যায়। তাই এই অল্প কয়েক মাসই পর্যটকদের কাছে চন্দ্রতাল দেখার একমাত্র সুযোগ। যতই আমরা এগিয়ে যাচ্ছিলাম, ততই চারপাশের দৃশ্য আরও বন্য, আরও নির্জন হয়ে উঠছিল। মনে হচ্ছিল সভ্যতার চিহ্ন অনেক পেছনে ফেলে আমরা হিমালয়ের একেবারে অন্দরে ঢুকে পড়েছি। আর ঠিক এই নির্জনতার মধ্যেই আমাদের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত ঘটনা। এই ক্যাম্প সাইটগুলোতে রাখো না কেন? হ্যাঁ, চন্দ্রতাল পৌঁছানোর আগেই রাস্তার ধারে বেশ কয়েকটি ক্যাম্প সাইট রয়েছে। অনেক পর্যটক এখানেই রাত কাটান, যাতে পরদিন ভোরে চন্দ্রতালের সূর্যোদয় উপভোগ করতে পারেন। অনেক ট্রাভেল এজেন্সিও তাদের অতিথিদের এই ক্যাম্পগুলিতেই থাকার ব্যবস্থা করে। তবে আমাদের ট্রাভেল পার্টনার ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের অভিজ্ঞতা একটু ভিন্ন। তাদের মতে ছোট বাচ্চা বা পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের ক্ষেত্রে লোসারে রাত কাটানো তুলনামূলক বেশি আরামদায়ক এবং নিরাপদ। কারণ এই উচ্চতায় রাতের তাপমাত্রা অনেক নেমে যায়, আর জরুরি কোনো শারীরিক সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত চিকিৎসা বা অন্য সুবিধা পাওয়া সহজ নয়। অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই জায়গায় যেখানে শুরু হতে চলেছিল আমাদের এই সফরের সবচেয়ে বড় বিপদ। এতক্ষণ ধরে যে সমস্যার কথা আপনাদের ইঙ্গিত দিচ্ছিলাম, ঠিক এখান থেকেই তার শুরু। তখন আমরা বুঝতে পারিনি আগামী কয়েক ঘন্টা আমাদের জন্য কতটা কঠিন হতে চলেছে। সামনে ছিল শুধু দুর্গম পাহাড়ি রাস্তা, আর মোবাইল নেটওয়ার্কের কোনো অস্তিত্ব নেই। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যা আমাদের পুরো পরিকল্পনাটাই এক মুহূর্তে বদলে দিল। তাই আপনাদের বলবো, এই ধরনের পাহাড়ি এলাকায় এলে বা এই দুর্গম এলাকায় এলে এই পরিস্থিতিগুলোর জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। আমরা চন্দ্রতাল থেকে 5 কিলোমিটার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, এটা হচ্ছে চন্দ্রতালের দিকে যাওয়ার রাস্তা। চন্দ্রতাল যেতে গেলে এমনিতে তো 1.5 কিলোমিটার হাঁটতে হয়, গাড়ি সে পর্যন্ত যায় না। কিন্তু এখানে এখন যেটা সমস্যা হয়েছে, যেটা শুরুতেই বলছিলাম, যে সামনে একটা নালা রয়েছে। ওই নালাটা গাড়ি ক্রস করতে পারবে না, মানে একমাত্র যেগুলো 4x4 ড্রাইভ রয়েছে সেগুলোই পারবে। তো এখানে আমাদের একটা সবারই, আমরা কি আদৌ যেতে পারবো অর্ঘ? দেখা যাক, সবাই মিলে কথা বলি। আচ্ছা, সবাই মিলে খুব ইচ্ছা যাবই। এই সবাই যখন এসছি এত দূর চন্দ্রতাল না গেলে, এখানে সবাই রয়েছে, একটা অপশন কি একটা পাচ্ছ বলছে? অপশন আপাতত ওই সিচুয়েশন না গেলে কিছু বোঝা যাচ্ছে না। এখানে লোকাল যেগুলো বলছে কোনোটাই ভরসাযোগ্য নয়, মানে পুরোপুরি কনফার্ম হতে পারছি না। ওই জন্য বলে কথা বলে ফাইনাল ডিসিশন নেবো। আচ্ছা, কিন্তু আমরা কি নালা অবধি হেঁটে যেতে পারবো, নাকি আমাদের গাড়ি পৌঁছে দেবে? আরামসে এই গাড়িগুলো পৌঁছে দেবে না আমাদের নালা অবধি? আমাদের আপাতত যাচ্ছে না কোনো গাড়ি, তাই একটা গাড়ি দেখে আমরা যখন এই তো টেম্পো ট্রাভেলার যাচ্ছে, তো আমাদের একটা টেম্পো ট্রাভেলার নামলো, সে আমাদের ড্রাইভারকে বললো যে 100টা গাড়ি উপরে আছে, হ্যাঁ নালা অবধি যেতে তো বললো। প্যাডেল জানে গো বলিয়ে। তো নিয়ে বললো আমার সাথে যে আমাদের সাথে যারা আছে তারা প্যাডেল সবাই যেতে পারবে না, বলে তাহলে উঠিয়ে যাইয়ে। তো এই এতগুলো সিচুয়েশন ভেবে হাঁটা লাগাবো আপাতত নালা পর্যন্ত।
নালাটা কোথায় ওই নালা পোস্টের ওখানে? ওই সামনে ক্যাবের মধ্যে ঢোকানো আছে বলছে। ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইটা নালা। তো 2 মিনিট দাঁড়াও, ব্যাগ নামিয়ে যাচ্ছে ব্যাগ কেন নেবে? সবাই ছোট পার্স আমার মনে হয় একান্ত প্রয়োজন ছাড়া কিছু নিও না, কারণ পার্সের এখানে কোনো কাজে লাগবে না। আচ্ছা অর্ঘ শোনো, এখান থেকে যেখান পর্যন্ত আপাতত যেতে চাইছি ওটা মোটামুটি কতটা হবে? ওটা মোটামুটি গ্রিন সেট, গ্রিন সেটটা আমি আনতে ধরলে হয়তো 1 কিলোমিটার কাছে লেগে যাবে। চন্দ্রতালের জন্য আমরা হাঁটা শুরু করেছি। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার মতন আমাদের নালা অবধি হেঁটে যেতে হচ্ছে, কারণ ওখানটায় শুনেছি গাড়ি আটকে যাচ্ছে না। তারপর থেকে 4x4 ড্রাইভে যাচ্ছে গাড়িগুলো, আমরা দেখতে পাচ্ছি ওপরে। সেগুলো সম্ভবত 500 টাকা আপ অ্যান্ড ডাউন নিচ্ছে। এবার ব্যাপারটা কি সেখানে গেলে বুঝতে পারবো। এখানে গাড়ি ফেসে গেছে, এই তো নীল গাড়িটা তোমার নীল কভার করা। সব আটকে গেছে। এখানে আসলে মুশকিল হতো। দেখ করবো, দাঁড়া ওরা আসছে, একটু দাঁড়া। এখানে সামনে সব গাড়ি ফেসে গেছে, এখান থেকে ব্যাকও করতে পারবে না। এই দেখুন যে গাড়িগুলো আগে এসছে সব দাঁড়িয়ে পড়েছে, আর কোনো রাস্তা নেই যাওয়ার, সবাই এখানে ফেসে গেছে নালায়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন সামনে গিয়ে যদি ওপারে যাওয়া যায় দেখা যাক। দাঁড়াতে হবে, সব বড় বড় গাড়িগুলো এসে ফেসে গেছে। সামনে নালা যেখানে গাড়ি ফেসে যাচ্ছে। ওকে, আমরা হেঁটে চলে যেতে পারবো, কিন্তু মানুষ গাড়ি যেতে পারছে না, ধাক্কা লাগাতে হচ্ছে। এখানে গল্পটা কি ঘটছে এটা দেখুন। এখানে গাড়িগুলো আটকে যাচ্ছে খুব বাজেভাবে, মানে এত জল আছে। আর এখানে যে খুব খারাপ অবস্থা দেখুন। খুব খারাপ অবস্থা। এখানে জলের মধ্যে একমাত্র এইগুলোই যেতে পারবে, কারণ এগুলো 4x4, দে আর অল 4x4 ड्राइव्स, ओनली दे कैन गो। वहाँ से तो जा लेंगे। ये गाड़ी फंस गया, ওই গাড়িটা বহুত বাজেভাবে ফেসে গেছে। গাড়ি পুরো ফেসে গেছে। জুতো খুললে হয়তো যাওয়া যাবে কিছুই নেই আর। না, আমাদের গাড়ি আরামসে বেরিয়ে যেত। না না না, ট্রাভেলার বেশি ফেসে যাচ্ছে। ও যে ট্রাভেলার বেশি ফাঁসছে, এখানে ট্রাভেলার বেশি ফেসে যাচ্ছে, ট্রাভেলারই যেতে পারছে না মেইনলি। টেম্পো বেরিয়ে গেছে, আমি এতবার এসেছি, এতে কত জল ছিল, টেম্পো বেরিয়ে গেছে। ঠান্ডা জল, বাবা ওদিকে যাও, হাত ধরলে পড়ে যাবে। নর্মালি পাথরের উপর বাঁধিয়ে চলে আসে, কিছু হবে না। ও মাই গড, পা পুরো কামড়ে ধরে, কি ঠান্ডা। চলে আসো নর্মাল, কিছু হবে না। নদী পার হলে, নদীও পার হলে দেখো। আমাদের মতন আরও অনেক পর্যটক তখন জুতো হাতে নিয়ে বরফ গলা সেই ছোট্ট নালাটা হেঁটে পার হচ্ছিল। বরফ শীতল জলে পা ডুবিয়ে একে একে সবাই ওপারে পৌঁছানোর চেষ্টা করছেন। শোনা যাচ্ছে নালার ওপারে পৌঁছলেই 5 কিলোমিটার যাওয়ার জন্য গাড়ি পাওয়া যেতে পারে। সবাই শুধু অন্যের মুখে শোনা খবরের উপর ভরসা করেই এগিয়ে চলেছেন। কত মানুষ আটকে গেছে, চলো মোটামুটি কথা বলি। অ্যাটলিস্ট আমরা এপারে চলে এসেছি, এই গাড়িগুলোকে ফিরতেও হবে, সবচেয়ে বড় কথা। আমরা ওদিকে গিয়ে দেখি, দর্শন করে ফেলি, তারপরেই চলে চলো। হ্যাঁ হ্যাঁ, ওপাশে গিয়ে দেখি কি অবস্থা, গাড়ি পাওয়া যায় কিনা। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমরা একটা বাজে ভাষা ফেসেছি, যারা একটু এজেড, আমি তাদের ক্ষেত্রে জানি না কী হবে। অর্ঘ্য আছে এখানে, আমরা দেখলেন আপনারা যেভাবে নদীটা ক্রস করে এসেছি। এখানে গাড়িতে 500 টাকা করে 10 জন হচ্ছিল, কিন্তু এখানে আমাদের হচ্ছে না গাড়িতে 10 জন। আমরা 5000 টাকা 8 জন একটা গাড়ি বুক করেছি এখানে, এবং এন্ট্রি ফিজও রয়েছে। কিন্তু এখানে যেহেতু এটা ওয়াইল্ড লাইফের আন্ডারে পড়ে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সো দ্যাটস ওয়াই 150 টাকা করে টিকিট আলাদা পার পারসন। এক্ষেত্রে চন্দ্রতাল এখান থেকে 15 মিনিট হয়তো লাগবে পৌঁছতে। আমাদের সেখান থেকে নেমে আবার হাঁটতেও হবে। তো বাকিদের তারা কি মানে এসে বলছে যে
মানে ফাইনালি যাবো না, এটা হতে পারে না, তাই তো? এতটা কষ্ট করে এসছি, বাকি সবাই হয়তো আশা করি চলে আসবে। এত কাছ থেকে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আপনার আর বাদ বাকি দুজন কোথায় গেল? ये लोग पैदल जा रहे हैं क्या? ये यहाँ पे क्या क्या वाइल्ड लाइफ मिलता है? क्या क्या मिलता है वाइल्ड लाइफ? यहाँ पे हाँ वाइल्ड लाइफ नहीं मिलेगा। नहीं, कुछ नहीं, हमको देखने को नहीं मिलेगा, लेकिन क्या क्या मिलता है? यहाँ पे जंतु जानवर क्या क्या मिलता है? जल्दी जाओ, यहाँ से मुश्किल है सब। नहीं, क्या है यहाँ पे एक्चुअली? या इस पहाड़ियों में क्या है? स्नो लेपर्ड, हाँ अच्छा, आईबीएक्स। आप ये वो आइबेक्स दिखता है? हाँ जी हाँ जी हाँ जी, आईबीएक्स भी देखा, ब्लू शिप भी देखा, स्नो लेपर्ड भी देखा। देखा आपने? हाँ जी हाँ जी अच्छा, ऊंचे पहाड़ में रहता है ना वो? हाँ जी। उस विंटर टाइम में दिखता विंटर है? टाइम में स्पेशल देखने आते हैं ना टूरिस्ट वाले, अच्छा अच्छा 5-6 दिन रुकते हैं। এখান থেকে শ্বাস তুলছে। অনেকটাই রাস্তা, বিশাল চড়া নয়, কিন্তু এত উচ্চতা তো। चंद्रताल तक এটা মোটামুটি আধ ঘন্টা লাগে যেতে। রাস্তা খুব একটা টাফ এখনো পর্যন্ত আমার মনে হয়নি। হাই অল্টিটিউড, তাই জন্য একটুখানি সমস্যা হতে পারে, বাট এর বেশি কিছু নয়। আমাকে এখান থেকে বললো আর 15 মিনিট লাগবে। সো দেখা যাক কত দূর গিয়ে আমি ফাইনালি চন্দ্রতালকে দেখতে পাবো। সম্ভবত এই পাহাড়টার পেছনেই আছে। ওয়েদার খারাপ হচ্ছে কি আর করবো? না, আমাকে ভাবতে হচ্ছে ওই রাস্তা দিয়ে ফিরতে হবে ভাই। অবশেষে দূর থেকে চোখে পড়ল বহু প্রতীক্ষিত চন্দ্রতাল। এতক্ষণ যে লেকটার জন্য এত কষ্ট, এত পথ পাড়ি দিলাম, অবশেষে সেটাই আমাদের সামনে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 মিটার বা প্রায় 14,100 ফুট উচ্চতায় অবস্থিত চন্দ্রতাল। নামের অর্থই চাঁদের হ্রদ। উপর থেকে দেখলে এর আকৃতি অনেকটা অর্ধচন্দ্রের মতন বলেই এই নাম। হিমালয়ের অন্যতম সুন্দর উচ্চভূমির হ্রদ হিসাবে চন্দ্রতালের খ্যাতি সারা পৃথিবী জুড়ে। তবে প্রকৃতির নিজেরও একটা ইচ্ছে থাকে। আমরা যেদিন এখানে পৌঁছেছিলাম সেদিন আকাশ ছিল মেঘে ঢাকা, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তাই ছবিতে বা ইন্টারনেটে যে নীল সবুজ রঙের স্বচ্ছ চন্দ্রতাল আমরা দেখে অভ্যস্ত, সেদিন ঠিক সেই রূপটা আমাদের ধরা দেয়নি। তবুও চারিদিকে বরফ ঢাকা পাহাড়ের কোলে নিস্তব্ধ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই হ্রদকে সামনে থেকে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। প্রকৃতির সৌন্দর্য সবসময় একই রকম থাকে না, কিন্তু প্রতিটি রূপই আলাদা, আর সেই কারণেই প্রতিটা ভ্রমণ হয়ে ওঠে একেবারে নিজস্ব একটি অভিজ্ঞতা। এই হলো সেই বহু প্রতীক্ষিত চন্দ্রতাল লেক। আজকে ওয়েদার একদম ভালো নয়, সে কারণে জলের রং যেটা এক্সপেক্টেড ছিল সেটা নয়। মেঘলা, পুরোটাই একদম ক্লাউডি, এবং বৃষ্টিও হতে পারে, সে কারণে লেকের যে একটা ব্লুইশ ব্যাপার দেখা যায় সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। বাট ওভারঅল ফাইনালি আমরা এসে পৌঁছেছি, এটা সবচেয়ে বড় জিনিস। অনেকটা পথ পেরিয়ে আসতে হয়েছে। এখানে প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক আসতেও পারেনি। বাই দ্য ওয়ে, ফাইনালি আমরা এতটা উপরে আসতে পেরেছি। এত চন্দ্রতালে দাঁড়িয়ে আর স্নোফল হচ্ছে, হালকা হালকা স্নোফল, বৃষ্টিও পড়ছে কিন্তু। দারুণ দারুণ। আমার সেই নামনের কথা মনে পড়ছে, দারুণ। আরেকটু হলে ভালো হয়, মানে শুরুই তো হতে পারে। চন্দ্রতালে এই মুহূর্তে বরফ নয়, বৃষ্টি পড়ছে।
মানে আমাদের ফিরে আসা ছাড়া কোনো রাস্তা ছিল না, আমরা ফিরে যাচ্ছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। এরকম টেম্পারেচারে বৃষ্টি হয়ে যাওয়া মানে একটু ডেঞ্জারাস হতে পারে, বাট কিছু করার নেই। আমাদের বৃষ্টি আমাদের হাতে, আর কিছু তো নেই। স্টিল দেখা যাক। প্রোটেকশন নিয়ে নিয়েছি, দেখা যাক কী হয়। ভালো জোরেই বৃষ্টি পড়ছে। অল দ্য বেস্ট, ঘুরে এসো। আমার যদি ট্রুলি জিজ্ঞেস করা চঞ্চল কেমন লাগলো, আমি বলবো যে ওয়েদারে আমি এখানে এসেছি সেই ওয়েদারে আমার চন্দ্রতাল এমন কিছু ভালো লাগে। এর থেকে গুরুদংমার লেক আমার অনেক বেশি ভালো লেগেছিল। কম্প্যারিজন কোনো কিছুরই হয় না, হিমাচল ডেফিনেটলি সুন্দর, কিন্তু চন্দ্রতাল নিয়ে যে হাইপটা রয়েছে সেই হাইপে আমার খুব একটা বিশাল কিছু চন্দ্রতালকে মনে হয়নি। রাদার ওয়েদার ভালো থাকলে হয়তো ভালো লাগতে পারতো, বাট এখান থেকে আমার যে এক্সপিরিয়েন্স আমি সেটা শেয়ার করলাম। বাট হয়তো আপনি যখন আসবেন, যে ওয়েদারে আসবেন, তখন হয়তো চন্দ্রতাল আরও ভালো লাগতে পারে। রোদ উঠলে পুরো প্রকৃতি বদলায়, সুন্দর লাগে। যেহেতু আমরা পুরো মেঘলা এবং বৃষ্টির মধ্যে এখানে এলাম, সেহেতু জায়গাটা একটু বলতে পারি এক্সপেকটেশনের বাইরে। যেরকম ভেবেছিলাম সেরকম পাইনি। আমার সাথে আলাপ হলো চন্দ্রতাল থেকে ফেরার পথে, এত এক্সাইটমেন্ট, এতদিন পর বই নিয়ে এবং সমস্ত কিছু নিয়ে আমার খুব ভালো লাগলো। ব্লগ দেখেন? আচ্ছা, হ্যাঁ, আমি আপনাদের ক্রস করেছি, মানে দেখলাম আপনাদের, মানে হঠাৎ উনি আমাকে সামহাউ নোটিস করতে পেরেছেন। আমারও ভালো লাগে এত দূরে এসে আপনাদের সঙ্গে দেখা হয়। ভীষণ ভালো লাগে আপনার, মানে এত মানে প্রেজেন্টেশনগুলো এত সুন্দর হয়, ভীষণ আমরা এনজয় করি ব্যাপারটাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা সব ভাগ বাটোয়ারা করে পয়সা তো দিয়ে দিয়েছি, কিন্তু গাড়ি আমাদেরকে এই জলটা পার করে দিল না। সো আমাদেরকে এখান দিয়ে আবার পার হতে হবে। প্রচুর গাড়ি এখানে আবার ফেসে গেছে। এখান থেকে পার করবো কোথা থেকে জানি না। লেটস সি। ওগুলো লোকজন তো ঘুরে ঘুরে আসছেন, পার করতে গেলে জুতো খুলতে হবে, এটাই সমস্যা। লেটস সি কি ওপর দিয়ে যদি করা যায়। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এখান দিয়ে ক্রস করতে হবে, কিছু করার নেই। যাও, थोड़ा पैर पीछे लेना पड़ेगा आपको। मेरा पूरा जूता भीग जाएगा। পা পুরো ভিজে গেছে, জানি না কি হবে। চন্দ্রতাল থেকে ফেরার পথে ওই জায়গাটা যেখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, ফাইনালি ওখানে তো পৌঁছে যাব, কিন্তু এই জায়গাটা জুতো ভিজে যাওয়ার ফলে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। পা পুরো একদম চ্যাপ করছে আমার। এই আমার পায়ের অবস্থা, পুরো চ্যাপ করছে আমার পা, পুরো ভিজে গেছে। সুন্দর লাগছে জায়গাটা, এখানটাতে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার গিয়ে না খেয়ে আমাদের আর হবে না। আমি আর পিসেমশাই এখন একটা কথাই ভাবছি, কতক্ষণে জুতো চেঞ্জ করবো। আমার তো একটা স্যান্ডেল আছে, মানে ক্রক্স যুগ জিও। পিসেমশাই সেটা নেই, খাওয়াই চটি পরে থাকবে। কি এটা বৃষ্টি পড়ছে না বরফ আছে? বড় লোক মানুষ দুখানা জুতো নিয়ে আসে, কি আর বলবো বলুন। আমরা চন্দ্রতাল যাওয়ার জন্য গাড়ি থেকে নেমেছিলাম প্রায় দুপুর 12টায়, কিন্তু এতজনকে নিয়ে ঘোরাঘুরি, ছবি তোলা আর ফিরে আসতে আসতে বিকেল প্রায় 5টা বেজে গেল। এতক্ষণেও কিন্তু আমাদের কারো লাঞ্চ করা হয়নি। আসলে পরিকল্পনা ছিল আমাদের কিচেন টিম আগেই বাতালে পৌঁছে রান্নার প্রস্তুতি নেবে, আর আমরা ফিরে গিয়ে সেখানে দুপুরে খাবার খাবো। কিন্তু এই রুটের সবচেয়ে বড় সমস্যা হলো এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, তাই আমরা ঠিক কোথায় আছি বা কখন পৌঁছবো সেই খবর তাদের কাছে পৌঁছে দেওয়ার কোনো উপায় ছিল না। ফলে সময় যত গড়িয়েছে ততই সব পরিকল্পনা এলোমেলো হয়ে গিয়েছে। তখনও আমাদের সামনে বাকি ছিল দীর্ঘ দুর্গম পথ, আর ক্ষুধাও ধীরে ধীরে চেপে বসছিল। এই জায়গাটা হচ্ছে বাতাল, সেখানে
লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, কিন্তু এত ঠান্ডা এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। আমাদের বাকি দুটো গাড়ি এখনও পর্যন্ত আসে পর্যন্ত নেই, বাট এখানে এই যে আমাদের একটা গাড়ি এসছে, আর একটা গাড়ি এসছে, 3টে গাড়ি এসছে, একটা গাড়ি আসেনি। বাতালে এতটাই ঠান্ডা, ঠান্ডা হাওয়া চলছে, বাধ্য হয়ে বিখ্যাত চাচা চাচির ধাবার ভেতরে ঢুকে পড়েছিলাম। এখানে আমরা লাঞ্চ করলাম, কিন্তু এত ঠান্ডা এখানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, খুব খারাপ অবস্থা। মানে আমি এই গোটা ট্রিপে এত ঠান্ডা মনে হয় কোথাও পাইনি, এক্সট্রিমলি। মানে এখানে যে কন্ডিশন, এক্সট্রিম কন্ডিশনে खाना खाने का बात नहीं है, दुनिया की बात है। বাতাল ছাড়িয়ে যতই আমরা মানালির দিকে এগোতে শুরু করলাম, ততই যেন হিমালয় তার আরেকটি রূপ আমাদের সামনে খুলে দিতে লাগলো। এই পথটি শুধু একটি রাস্তা নয়, যেন প্রকৃতির এক বিশাল প্রদর্শনী। আমাদের দুপাশে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পীর পাঞ্জাল পর্বতমালা। লক্ষ লক্ষ বছর ধরে বরফ, বাতাস আর নদীর ক্ষয়ে তৈরি হওয়া এই বিশাল পর্বতশ্রেণী হিমালয়ের অন্যতম প্রাচীন ও মনোমুগ্ধকর অংশ। কোথাও খাড়া পাহাড়ের দেওয়াল, কোথাও আবার বরফে ঢাকা সুউচ্চ শৃঙ্গ আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছে। মাঝে মাঝে চোখে পড়ছে বিশাল হিমবাহ বা গ্লেশিয়ার। সেই বরফ ধীরে ধীরে গলে ছোট ছোট ঝর্ণা হয়ে নেমে আসছে পাহাড় বেয়ে। কোথাও সেই জল রাস্তার উপর দিয়েই বয়ে চলেছে, আবার কোথাও মিলিত হয়েছে চন্দ্রা নদীর প্রবল স্রোতে। এই চন্দ্রা নদী যেন পুরো পথ জুড়ে আমাদের সঙ্গী, কখনো নিচে গভীর খাদে, কখনো আবার একেবারে রাস্তার পাশ দিয়ে তার সাদা ভেনায় ভরা জল গর্জন করতে করতে ছুটে চলেছে। পাহাড়, বরফ, নদী সব মিলিয়ে প্রতিটা বাঁক যেন নতুন একটি ছবি এঁকে দিচ্ছিল। রাস্তার অবস্থা একেবারেই সহজ নয়, কোথাও বড় বড় পাথর, কোথাও কাঁচা রাস্তা, কোথাও আবার পাহাড়ের গা ঘেঁষে সরু পথ। এই রাস্তায় গাড়ি চালাতে যেমন অভিজ্ঞতা লাগে, তেমনই লাগে ধৈর্য। কিন্তু এই পথের সৌন্দর্য এমনই যে সমস্ত কষ্ট যেন মুহূর্তেই ভুলে যেতে হয়। হয়তো এই কারণেই অনেক ভ্রমণপ্রেমী বলেন, চন্দ্রতাল থেকে মানালি যাওয়ার এই পথটাই হিমাচল প্রদেশের সবচেয়ে বুনো, সবচেয়ে রুক্ষ, আবার সবচেয়ে সুন্দর পাহাড়ি রুটগুলোর একটি। এখানে মানুষের চেয়ে প্রকৃতির উপস্থিতি অনেক বেশি অনুভব করা যায়। আর আমরা এখন সেই অপার সৌন্দর্যের মধ্যে দিয়েই ধীরে ধীরে এগিয়ে চলেছি মানালির দিকে। প্রতিটি বাঁক যেন নতুন এক বিস্ময়, প্রতিটি মুহূর্ত যেন মনে করিয়ে দিচ্ছিল হিমালয়কে কখনো ছবিতে পুরোপুরি বন্দী করা যায় না, তাকে অনুভব করতে হয়। এই দুর্গম পথ ধরে এগোতে এগোতেই কখন যে সন্ধে নেমে এলো টেরই পেলাম না। চারপাশে শুধু পাহাড়, গভীর অন্ধকার আর চন্দ্রা নদীর গর্জন। আগেই বলেছি, লোসার থেকে গ্রামফু পর্যন্ত এই পুরো পথটাই মোবাইল নেটওয়ার্কের বাইরে, তাই কোনো সমস্যায় পড়লে নিজেরাই তার সমাধান খুঁজে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অবশেষে দুর্গামায়ের নাম নিয়ে ধীরে ধীরে সেই কঠিন পথ পার করে আমরা পৌঁছে গেলাম গ্রামফু। এখানেই মিলিত হয়েছে স্পিতি থেকে আসা রাস্তা এবং ঐতিহাসিক লে মানালি হাইওয়ে। মনে হচ্ছিল দীর্ঘ অনিশ্চয়তার পর আবার যেন সভ্যতার জগতে ফিরে এলাম। এরপর আমাদের গন্তব্য বিখ্যাত অটল টানেল। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই টানেল আজ লাহোল ও কুল্লু উপত্যকার যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। টানেলের ভেতর দিয়ে এগোতে এগোতেই মনে হচ্ছিল যেন এক পাহাড়ি জগৎ ছেড়ে আরেক জগতে প্রবেশ করছি। আর এই অটল টানেলে পৌঁছতেই বুঝতে পারলাম আমরা পৌঁছে গিয়েছি আমাদের শেষ ডেস্টিনেশন মানালি। আপনি কি অটল টানেল এসছেন? তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন বলুন। এখানে মাইলেজ 40, কত ফাস্ট পীর পাঞ্জাল রেঞ্জকে চিড়ে এই রাস্তা এক পার থেকে আরেক পারে চলে যাচ্ছে। ভাবুন কত বড় একটা টানেল পাহাড়ের মাঝখান দিয়ে, ভাবলেও অবাক লাগে। আমরা একটা অন্ধকার রাস্তা দিয়ে আসছিলাম, সেখান থেকে হট করে একটা সভ্য জগতে চলে আসছি। আমরা মানালিতে ঢুকে যাচ্ছি। মানালিতে পৌঁছে হোটেলে ঢুকেই যেন সারাদিনের সমস্ত ক্লান্তি এক মুহূর্তে মিলিয়ে গেল। আমাদের ট্রাভেল পার্টনার ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন
থাকার জন্য সত্যি অসাধারণ একটি হোটেলের ব্যবস্থা করেছিল। আরামদায়ক ঘর, পরিচ্ছন্ন পরিবেশ, সব মিলিয়ে দীর্ঘদিনের শেষে ঠিক যেমনটা দরকার ছিল। হোটেলের বাইরের অপূর্ব দৃশ্যটা অবশ্য আপনাদের দেখাবো আগামীকাল সকালে। সেদিন রাতের খাবার খেতে খেতেই অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর আমি, পিসা আর অর্ঘ্য গল্প করতে করতে কখন যে গভীর রাত হয়ে গেল বুঝতেই পারিনি। সামনে ছিল স্পিতি সফরের শেষ সকাল, আর সেই অনুভূতিটাই ছিল একেবারে অন্যরকম। গুড মর্নিং ফ্রম মানালি। আর মানালির এই বৃষ্টি ভেজা সকাল, আর তার সঙ্গে আমাদের পিসার বানানোর চা। পিসা বলছে যে আজকের দিনটা এখানে থেকে গেলে ভালো হতো। দারুণ লাগছে বলো মানালিটা। আমরা সকালবেলা প্রস্তুত ঘুম থেকে উঠে মানালি দেখার জন্য। মানালিতে আজকে পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কিন্তু দুঃখটা হচ্ছে আমাদেরকে আজকে বেরোতে হবে। আমাদের ব্লগ অফ দ্য জার্নি শেষ অলমোস্ট। আজকে আমরা এখান থেকে আম্বালা যাব। আম্বালাতে আমাদের আজকে রাতে স্টে, কালকে ট্রেন, পরশু দিন আমরা বাড়ি পৌঁছে যাব। এই মনে হচ্ছে আমি পুরোনো ভিডিওগুলো দেখছি, ভাবি কত দিন আগে বেরিয়েছি, সেই দিল্লি, সেই কবে সিমলায় গিয়েছিলাম। তবে মানালির এই শেষটা মেমোরেবল হয়ে থাকলো। অপূর্ব সুন্দর একটা ট্রিপ। আর যেখানে রয়েছি, যে হোটেলটা আপনার হয়তো জানতে ইচ্ছা করছে কোথায় রয়েছি, এটার জন্য আপনাকে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের সাথে যোগাযোগ করতে হবে। এরকম স্টেজে থাকতে হলে বা এরকম জায়গায় এভাবে ঘুরতে হলে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন আপনার পার্টনার হতেই পারে, ট্রাভেল পার্টনার। এই গোটা ট্রিপটা কেমন লাগলো প্লিজ আপনি জানাতে ভুলবেন না আপনারা। তোমার কেমন লাগলো? আমার তো খুব সুন্দর লেগেছে। ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন ব্যবস্থাপনা ব্যাপক, বিশেষ করে রুমের যে অ্যাম্বিয়েন্সগুলো, এগুলো এক্সেপশনাল। এদের কালেকশনগুলো অদ্ভুত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তবে আমাদের আরেকটু রিল্যাক্স পেলে বা রিল্যাক্সেশন পেলে ভালো হতো। স্টে ডেট থাকলে আমাদের ভালো হতো। আমার নাম আজকে ভীষণভাবে থাকার ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, যেতে হবে। যাক, মানালিটা আজকে সেটাই দেখানোর চেষ্টা করলাম যে কত মানালিতে আরও একদিন থাকলে সত্যিই ভালো লাগতো। তবে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন সেই শখ পূরণ করে দেয় অফ সিজনে। যদি আপনি সেপ্টেম্বর মাসে ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের সঙ্গে মানালি মানে এই স্পিতি ট্রিপে আসেন, তাহলে কিন্তু মানালিতে 2 রাত থাকার ব্যবস্থা রয়েছে। আপনি যুক্ত হতে চান? এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন। এত ঠান্ডা দিয়ে মর্নিং বাবা, এত ঠান্ডা দিয়েছো, মর্নিং হয়ে গেছে, এই সব কালো হয়ে গেছে। গুড মর্নিং স্যার। এই আমি কালকে রাত্রিবেলা জিনিস দেখছিলাম, বিশ্বাস করো ওই ভিডিওটা দিল্লিতে, আপনি পেছনে দাঁড়িয়ে আছেন, সুভাষে দাঁড়িয়ে আছে। আমি ভাবছি কবে এসছি আজকে, কত মাসে এসছি ঘুরতে, কবে এসছিলাম সিমলা, কতদিন আগে বলো। তো দারুণ লাগলো তোমার সাথে। হ্যাঁ, বর্ধমানের শীতে নিশ্চয়ই যাবো, অনেকগুলো ইনভিটেশন আছে। সত্যি কথা বলতে শেষ দিনে সবার সাথে গল্প করতে করতে, শেষ দিন মানে আজকে এখানে অনেকের সাথে শেষ দিন, কারণ দুটো ফ্যামিলি মূলত দেখিয়ে দিচ্ছি। এক হচ্ছে সুরজিৎ দ্বারা, আর ওদিক দিয়ে আমাদের শঙ্করদা আর সুভাষদা নেই, এরা অ্যাকচুয়ালি থাকছে না। বৌদিও আমাদের সঙ্গে থাকছে না, কারণ এই যে সুভাষদা আমাদের সঙ্গে থাকছে না, কারণ এরা মানালিতে স্টে করে যাচ্ছে। বাকি আমরা সবাই, ও তুমিও স্টে করে যাচ্ছ, ওরা কিন্তু স্টে করছে, আর আমরা আপাতত আম্বালা চলে যাবো। তো সেই অর্থে বলতে গেলে আমাদের সাথে আজকে শেষ দেখা। তোমরা তো স্টে করছো আম্বালায়, তোর সাথে দেখা হবে তাহলে আজকে। সত্যি একটা দারুণ বন্ডিং রিউনিয়ন, যেটা আজকে শেষ হচ্ছে। আপনাদের কেমন লাগলো এই ট্রিপের, মানে বিভিন্ন জায়গা তো ঘুরে দেখিয়েছি, কিন্তু মানুষজনকে কেমন লাগলো, সবার সঙ্গে যেমন আড্ডা হলো। যেমন একটা জিনিস দেখাই, এই দেখুন আমার পাশে বৌদি বসে আছে। বৌদি আগের দিনে গানে অনেকে লিখেছে, বাহ লিখেছে অনেকে, আমি স্ট্যাটাস শেয়ার করেছিলাম যে ওই অন্তাক্ষরীতে। আমরা কত মুহূর্ত সবাই একসঙ্গে শেয়ার করেছি। এটা ছিল আমার ফার্স্ট কোনো ট্রাভেল গ্রুপের সঙ্গে যাওয়া, বাট দারুণ এক্সপিরিয়েন্স। এখানে সবাই খুবই ভালো। দুদিন আমাদের একটুখানি ঝুঁকি গেছে, কিন্তু ওভারঅল ট্রিপটা দারুণ হয়েছে। তোমাকে কিন্তু লোকে বলেছে খাবার ফেলবেন না নদীর পাড়ে, নোংরা করবেন না, বাঙালির চরিত্র এসব করা। অ্যাকচুয়ালি ওই ভদ্রবেলাকে চিনি না। হ্যাঁ,
উনি লিখেছেন আমার পোস্টে, বন্ধু হলে উত্তর দেওয়া যেত, মানে ইগনোর করাই বেটার। মানে অ্যাকচুয়ালি ওনাকে প্রথম উত্তরটা দেওয়ার কথা, আপনি বাড়িতে এসিটা চালাবেন না, পরিবেশ দূষণ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। উনি আমার ফেসবুক ফ্রেন্ডও নন, একটা পাহাড়ে খাবার আমাদের সঙ্গে শিয়ালদা পর্যন্ত আপনার সাথে, আচ্ছা মানে বন্দে ভারতের রাজধানী। হ্যাঁ আমরা দেখা হবে, বিরিয়ানি খেতে খেতে দেখা হবে, কী আছে? আপনার কেমন লাগলো ওভারঅল ট্রিপ? ভালো লেগেছে। এনজয় করেছেন? হ্যাঁ আমার চন্দ্রতালের ছবি পাঠিও, আমারটা যেটা তুলেছো। আপনার ছবিটা আমি আজকেই পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ বা আপনি আমাকে আম্বালাতে গিয়ে মনে করাবেন, আচ্ছা দিয়ে দেবো আমি। নেমন্তন্ন করবি তো? তোর বাবা কোথায়? বাবা এই জাস্ট ওপরে খাওয়া দাওয়ার পর করেছে রাত্রিবেলা এসেছে তখন তার ঘর থাকবে কোথায় ওর আম্বালাতে। হ্যাঁ, আমি কী খাচ্ছি নিজেই জানি না। এসব খাওয়ার পর আবার বড়া নিয়েছি, তার সাথে আবার ওটস, আর দারুণ জিনিস দেখাচ্ছি। আমাকে কফি সার্ভ করছে একজন, দেখুন ওই দেখুন আসছে। থ্যাংক ইউ সো মাচ। ওর জন্য কফি নিয়েছে, এখানে রাখো বাবা। মা সুন্দর বলে কফিটা খুব ভালো, কফিটা একটু খেয়ে দেখো। আপনারা মানলে দিয়েছেন, বুঝতে পারছি আপনাদের মনে আনন্দ, আমাদের মনে দুঃখ। আমাদের দুঃখের চেহারাগুলো এরকম, মুখ কালো, নাকের উপর কালো, আপনাদের সুন্দর হয়ে যাচ্ছেন। না না, আমার মন খারাপ হচ্ছে তোমাদের ছেড়ে যেতে। না সে মানে সবার সাথে দেখা হলো, তোমার সাথে আর জীবনে দেখা হবে কিনা এ বাবা, এরকম বলার কি হয়েছে? নিশ্চয়ই যদি কোনোদিন মনে করো। আমার সাথে দেখা হওয়ার চান্সেস হাই, বাকিদের সাথে কম। কারণ বাকিরা পরের ট্রিপে নাও যেতে পারে, আমার যাওয়ার চান্সেস হাই থাকে। ঠিক আছে, সেটা খুবই ভালো কথা। বাকিরা একসঙ্গে নাও যেতে পারেন আপনারা। এটা মানে সাংঘাতিক করা ফুলফিল হয়েছে তোমার সঙ্গে। না এরকম ব্যাপার না, সবাই সবার জন্য হয়েছে। না না সত্যি, মানে ফুলফিল অনেক করেছি সেলিব্রিটির সঙ্গে কোনোদিন করি। ও বাবা, না যদিও সেলিব্রিটি হলেও তুমি সত্যিই একদম ঘরের ছেলের মতো একদম। মানে তোমার বিহেভটা এত সুন্দর, পুরো মনে হয় মানে। সুভাষদা সে কবে বেরিয়েছি বলুন? সুভাষদাকে নিয়ে বেরিয়েছিলাম, নেতাজি বানিয়ে ফিরলাম। তাহলে নেতাজি মরেনি, এটা প্রমাণ। कैसे पता चला? आज आप ब्लॉग बना रहे थे ना, गुड मॉर्निंग मनाली। हाँ, सुन रहे थे आप? वो ऊपर नीचे ही तो है ना सब, नहीं नहीं जस्ट बगल वाला साइड में। बगल वाले। बहुत अच्छा है ना रूम? दुनिया गई थी, पानी पी रही थी, तब मैंने सुना था। रूम इतना अच्छा है। रूम बहुत अच्छा है, जरा वन नाइट स्टे और कर लो। हाँ। मैं दीदी को बोल रही हूँ राइट, मम्मी के जाने के एक दिन का लेट कर लेती हूँ मैं, चलते हैं यहाँ। नहीं, मैंने बोला कि यही रूम मैं जनवरी में बुक करना चाहता हूँ। सिर्फ वहाँ पे स्नोफॉल होगा, मैं यहाँ पे बैठ के देखूंगा, चाय पियेंगे, स्नोफॉल देखेंगे। थैंक यू और गो, थैंक यू फॉर ऑल अरेंजमेंट्स। ब्रेकफास्ट তাড়াতাড়ি করে নাও। তোমার ব্রেকফাস্ট? আরে ঠিক আছে, ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট করবে, এটা তো স্বাভাবিক না? তো এন্ড অফ দ্য ট্যুর মোটামুটি কি স্যাটিসফাইড এবারের ট্রিপটা? এখন এন্ড হয়নি, যতক্ষণ মানে অলমোস্ট শেষ, এবার শুধু ডেস্টিনেশনে যাওয়ার জন্য আম্বালাতে যাওয়া। স্যাটিসফ্যাকশন তো তোমরা বলবে। না, বাকিরা তো সব কম বলছেই, ইটস ওকে। আই উইশ আম্বালাতে পৌঁছবো সব ঠিকঠাক, তারপর ট্রেনে উঠবো। সত্যি কথা বলতে প্রত্যেক ট্যুরিতে কিছু না কিছু শিখি, তো এখানে 100% 80% স্যাটিসফাইড, 20% আর ওটা ফুলফিল করতে হবে। না আমার ক্ষেত্রে আমি সিরিয়াসলি একটা কথা বলি, যে আমি যেহেতু খুব একটা গ্রুপ ট্যুর করি না বা গ্রুপের সাথে যাই না, মানুষের সাথে মিশতে ভালোবাসি। এবার আপনাদের সাথে বা সবার সাথে মিশে যেটা ভালো লাগলো, সবাই ইভেন এভরি ওয়ান, যে একটা নতুন মনে আত্মীয় খুঁজে পেলাম, নতুন নতুন, তাই না? তবে আত্মীয়তারা বেশি দিন থাকলে সমস্যা হয়, এটাই বেটার। ভালো লেগেছে, শুধু দারুণের মধ্যে কমপ্লিট। মানে এত বেশি বলার আছে যে এক দু কথাই বলা যাবে। কিন্তু আজকে কি বলবো? মনটা খারাপ হয়ে যাচ্ছে। আপনারা থাকছেন। ডাক্তারবাবু আপনার কেমন লাগলো? তোমার সাথে থেকে ভালোই লেগেছে। হ্যাঁ ট্রিপটা মোস্ট এক্সাইটিং। হ্যাঁ পুরোটাই সাবধানে কাটালাম, পুরোটাই পাহাড়ে পাহাড়ে কাটালাম। রাইট। হ্যাঁ, কলকাতার জনজীবন থেকে বাইরে এসে ভালো লাগছে। আবার যেতে যেতে আমার মনটাও খারাপ হচ্ছে, যেতে যেতে মন আর গিয়ে যেতে হবে। আবার গিয়ে চেম্বারে বসতে হবে। ডাকি উনি কালকে আমি দেখছিলাম খুব কষ্ট করে, ওনার একটা পায়ের প্যান্ট এত অবধি, একটা পুরো নামানো, ওই অবধি কষ্ট করে করে চন্দ্রতাল গেছে। আমি আপনি যাবেন? তখন বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই যাচ্ছে। আমি হিসাব করে দেখলাম যে এতদিন এলাম, আর তো আসবো না। হ্যাঁ ঘুরে এসে চন্দ্রদল কী জিনিস, তারপরে গিয়ে দেখলাম এক্সট্রা দিল্লি কা লাড্ডু। পাহাড়ের মাঝখানে জল জমেছে, এটা দেখার জন্য ওখানে যেতে হবে। আমি তো মনে পুরো পানি নিয়ে ডোবা। বলে দুটো পাহাড়ের মাঝখানে জল জমেছে, সেটা দেখার জন্য আমার বাঁকুড়া ফুলে আছেন। তারা কি সবাই আজকে রাত্রে আমার সাথে বিরিয়ানি খাবেন? ও কি আনন্দ, বিরিয়ানি।
আমি তো চলে যাবো ট্রেনে। কখন ট্রেন? আমার তো অনুষ্ঠানে। হয়ে গেল আপনার বিরিয়ানি, যা তোমারও বিরিয়ানি শেষ, যাও হয়ে গেল, তোমরা বিরিয়ানি পাবে না। হ্যাঁ বিরিয়ানি, চলো তাহলে বাচ্চে লোক, বাই 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 বাই। দেখে এখন হঠাৎ করে লজ্জা, বল বা টাটা বল, বাই বাই তুই বল বাই বাই। টাপুর টুপুর, ভুল বলেছি না? হেমের মন খারাপ হয়ে গেছে। কি হয়েছে হেম? ভাইরাল হয়েছে তোমার? কি বলছে কোনটা ভাইরাল হয়ে আছে নাকি আমি তাও জানি। তাই ওষুধের বলো সুভাষদা, শেষ মুহূর্তে বারবার যেতে ইচ্ছা করছে না, তাই তো? যেতে ইচ্ছা করছে না, সাদা চলে যাচ্ছে, এটা খারাপ খবর। যেতে নাই দিব তবু যেতে দিতে হয়, ঠিক আছে? ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো সত্যি, মন থেকে বলছি। মানে সব কিছু তো ব্লগ নয়, কিছু জিনিস স্মৃতি হয়ে থাকে ঠিকই, কিন্তু এগুলো মন থেকে বলা, সত্যি খুব ভালো লাগলো। সেই ট্রেন থেকে আলাপ, দেখা হবে, আমরা যাচ্ছি। পিসা কথা হয়েছে সুভাষদার সাথে, আমরা বর্ষাকালে 2-3 দিনের জন্য সুভাষদাদের বাড়ি যাচ্ছি, মানে শঙ্করদা সুভাষদা, ঠিক আছে? হ্যাঁ আমরা যাচ্ছি দাদা, নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই। रनौत की घर है? अच्छा, एक्ट्रेस कंगना रनौत का घर। अरे এখন एक्ट्रेस, अब एक्ट्रेस नहीं बोलेंगे ना, अभी तो क्या बोलेंगे? एमपी बोलेगा वो, मंडी मंडी डिस्ट्रिक्ट मंडी, एमपी मंडी कंगना रनौत। অনেকটা সময় কাটিয়েছে না আমাদের সাথে। মানালিতে রাস্তার মাঝখানে এখন দাঁড় করিয়ে দিয়েছে আমাদের, কারণ स्नेहा मित्र আপনি কিছু কিনেছেন? কি কিনলেন? आप यहाँ पे खट्टा जामुन खिलाने के लिए खड़े किया क्या? हाँ खट्टा नहीं मीठा है, खट्टा है, लेकिन वो वाला खाइए, खट्टा है एप्पल, चेरी खाइए, मीठा बहुत मीठा है। इससे तो मीठा कोलकाता में मिलता है। कोई बात नहीं, हाँ ये कलकत्ता में जाके मीठा हो जाएगा। मनाली का छोटा वाला नहीं होगा क्या होगा? আপেলের দোকান রাস্তার পাশে, খুব সুন্দর। তুমি কিছু কিনেছো? অ্যাপেল কিনে ভেবেছিলাম, অ্যাপেলটা খুব একটা ভালো না। তা আপেল কেনো না, অ্যাপেল কিনে কি হবে? অ্যাপেলগুলো টক হয়, আপেল কেনো? এই ট্রিপটার সবচেয়ে খারাপ দিক যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে মানালির মতন একটা ডেস্টিনেশনকে মাত্র এক রাতের জন্য কাটিয়ে চলে যাওয়া। মানালিতে বেশ ভিড় রয়েছে, কারণ এখন জানেন যে সামার ভ্যাকেশন চলছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে, বা আমাদের টিমে যারা যারা রয়েছে সকলের একটা বিষয় নিয়ে খুব খারাপ লাগছে যে রুবেল, তোরও তো মনে হয় না আর একটা দিন অ্যাটলিস্ট মানালিতে থাকা উচিত ছিল। আর আমার একটা জিনিস ফিল হচ্ছে কি বলতো, মনে হচ্ছে যে কবে এসেছি বল। হ্যাঁ মানে একটা মানে পরিবার হয়ে গেছে, এই যে 3টে গাড়ি 4টে গাড়ি, একটা পরিবার সত্যি একদম এত সুন্দর আমরা একটা সময় কাটিয়েছি সেখানে। ভাবলাম যে একটু মানালিতে আমরা একটু এনজয় করতে পারতাম। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে একজন রয়েছেন স্নেহা মিত্র, তার অ্যাকচুয়ালি শপিংটা হয়নি। এইটা অর্ঘ্য সামন্তকে বুঝতে হবে যে এই ট্রিপটা অধরা রয়ে গেল স্নেহা মিত্রের শপিং ছাড়া, তাই তো? তাই তো ব্যাগ কিনে নিয়ে এসছে, একটা বড় ব্যাগ কিনে নিয়ে এসছে। গাড়ি আছে। আমাদের ট্রিপ শেষ। আম্বালা ক্যান্টনমেন্টের একটা রাত, তারপরেই সবাই আমরা আলাদা হয়ে যাব। ইতিমধ্যে মানালিতে অনেকেই আলাদা হয়ে গিয়েছেন, তারা আরও একদিন মানালিতে স্টে করে পরে ফিরবেন। ফেরার সময়টা সবাই খুব আবেগঘন হয়ে পড়েছিলাম, আর আগামীকাল তো আস্তে আস্তে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাব। কুলুতে আমরা দাঁড়িয়েছি ফর লাঞ্চ। ঈশা বলছিল যে আমাদের ছোটোবেলার একটা, ছোটোবেলা দিয়ে কুলু মানালি শুনে এসেছি, মানালির সাথে কুলু নামটা সবসময় যায়। দুপুরবেলা এখন এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের, এটা কিন্তু আমাদেরই রান্নাবান্না, এখানকার নয়। তো এখানে রয়েছে ডাল ভাত আলু পোস্ত, আপাতত এটাই পেয়েছি। তো সেটা আবার পনির। ও রাত্রে বিরিয়ানি বলে দুপুরে নিরামিষ? কি গো
রাত্রে আজকে বিরিয়ানি তো তুমি জানো না এটা দে রাতে কি বিরিয়ানি খাওয়াবি ও আর না না থ্যাংক ইউ পার্সেল পার্সেল কি রুমে বসেই খাবো ওহো এখানে আমি রান্না করেছিস খাওয়া হয়ে গেল তোর একটা দারুণ এবং সিম্পল লাঞ্চ হলো এবং লাঞ্চ করে আমরা এখন যাবো আম্বালা ক্যান্টনমেন্ট ওখানে রাখতে থাকবো রুবেল তুই থাকবি তো হ্যাঁ তোমার সাথে আছি তো বাড়ি পর্যন্ত আমরা কালকে অবধি থাকবো কিন্তু আমাদের রাতে আজকে রাতটা আমরা একটু এক্সাইটিং কিছু করি চল হ্যাঁ আজকে রাতটা মজা করি আজকে শেষ আমাদের এই ট্রিপের রাত বাট এখানে সবাই যারা রয়েছে অনেকেই আগে চলে যাবে ওরা আগে চলে যাবে তোর আগে চলে যাবি না তোদের কোন ট্রেন অমৃতসর আর আচ্ছা ও হচ্ছে লিটল পল ভালো থাকিস হ্যাঁ দেখা হবে এখানে সবার সাথে বেশ ভালো আলাপ হয়ে গেছিল আমি জানি না কারোর সাথে আবার সামনে দেখা হবে কোনো কোনোদিনও বাট যোগাযোগ আশা করি রাখা যেতে পারে হ্যাঁ সবাই খুব ভালো মানুষ সবাই এখানে যারা এসেছিল যাদের সাথে আলাপ হলো মিস্টার রাম আসছে তোর মন খারাপ হয়ে গেছে হ্যাঁ মন খারাপ এতদিন সবাই একসাথে ফ্যামিলির মতো ছিলাম আজকে ট্রিপ নিয়েছে আমাদের সবাইকে বাড়ি ফিরতে হবে তোর তো আমাদের সাথেই ট্রেন আছে হ্যাঁ এই যে প্রত্যেকবার ট্রিপে এত লোকজন আসে তুই তো এমনি কটা ট্রিপ করাচ্ছিস আমার এটা নিয়ে দাদার সাথে অলমোস্ট 5টা কিন্তু প্রত্যেকবারই মন খারাপ হয়ে যায় হ্যাঁ প্রত্যেকবারে সবার সাথে এতদিন পর থাকার পর একটা বন্ডিং তৈরি হয়ে যায় সেটা মনটা খারাপ হয়ে যায় চল আবার দেখা হবে আবার দেখা হবে এবারে ট্রিপটা কেমন ছিল এবারের ট্রিপ দারুণ ছিল ফাটাফাটি ও হচ্ছে আমাদের ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন টিমের অন্যতম আচ্ছা এখানে আরেকজন আছে তোরও কি মন খারাপ হয়ে গেছে আজকের দিনে তোর মনটা খারাপ হবে সবাই আমার ফ্যামিলির মতো ছিল এতদিন তা সবাই ছেড়ে চলে যাচ্ছে তো মন তো খারাপ হবে সুমিত ওরা কিন্তু মন খারাপ করলে হবে না যেহেতু আমরা মানে পেশাদার লোক আবার পরের ট্রিপে আবার পরবর্তী সময় আবার দেখা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতদিন কাটানোর জন্য থ্যাংক ইউ চলে যাচ্ছি তোর কি মন খারাপ কেন স্কুলে আবার যেতে হবে আবার হোমওয়ার্ক করতে হবে এতদিন হোমওয়ার্ক আর স্কুল ছিল না বল পুরো ফ্রিতে ছিলিস আর তোর মন খারাপ তোর কেন মন খারাপ ঘরে গিয়ে সব হোমওয়ার্ক করতে হবে স্কুলে আর যখন স্কুলে ছুটি পায় তখনই হোমওয়ার্ক দেয় रो सब रो तुम भी आओ वो फोटो लेके जाती रहो अब रो नहीं रो नहीं रहे थे नहीं अब रो ऐसे नहीं होगा पास में भैया नहीं रोते हैं आप देखो जा रहे हो बाय 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 भैया मिस करेंगे ना आप एकदम वो गाड़ी वाला इतना सफर ये 4-5 दिन का बहुत अच्छा लगा सच में आप बैठे हम लोग की गाड़ी में आकर के तो क्या ना एक बात भी होता रहा साथ में बोरिंग नहीं हुआ फिर फोन नंबर तो है ही एकदम ठीक है भूल मत जाना एकदम नहीं भैया आप मत भूल जाइएगा आपका खाना भी नहीं भूलूंगा सब मेरा बीच में जो आप देते रहे ना चिप्स वगैरह सब कुछ आपका कैडबरी और चिप्स मिस करेंगे वो भी हम थैंक यू भैया ठीक है ऑल द बेस्ट हैप्पी जर्नी ओके आपको भी हैप्पी जर्नी भैया থ্যাংক ইউ তুই বাড়ি চলে যাচ্ছিস তোর মন খারাপ হচ্ছে হ্যাঁ কেন বল কেন বাড়িতে গেলে আবার কি শুরু হবে স্কুল টিউশন হোমওয়ার্ক তাহলে তোর এখানে ঘুরতে বেশি ভালো লাগছিল তাহলে তোর বাবাকে বলি আবার ঘুরতে নিয়ে আসতে আচ্ছা তোর সবচেয়ে বেস্ট কোন জায়গাটা লেগেছে আমরা কাদার পরে কন্টিনিউতে গেলাম লোসারে রোসা সবচেয়ে ভালো লেগেছে টাবো কেন কি ওখানে ছোট পাপ্পিটা ছিল ও ওই কারণে আমারও সেম জায়গাটাই খুব ভালো লেগেছে নাইস আমারও খুব ভালো লেগেছে এইখানে এই পাপ্পিটা আমাদের ঘরে আমরা লোসারে দুদিন থাকতে পারি আহারে সত্যি কয়েকটা দিন আমরা যেন একটা পরিবারের মতন হয়ে উঠেছিলাম শুরুতে সবাই ছিলাম অচেনা কিন্তু সফর শেষ হতে হতেই সবাই হয়ে গেলাম খুব আপন অনেকেই বলেন ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরতে গেলে এই আনন্দটা নাকি পাওয়া যায় না কিন্তু আমাদের অভিজ্ঞতা ছিল একেবারেই অন্যরকম একসঙ্গে এতটা পথ চলতে চলতে কখন যে সবাই পরিবারের অংশ হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি মানালি ছেড়ে আম্বালার পথে যেতে যেতে মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছিল আজ রাতে আম্বালায় থাকবো আর আগামীকাল সকালে বন্দে ভারত এক্সপ্রেস চেপে ফিরবো বাড়ির পথে हैट्स ऑफ अभी आपको जाना है टाबो यार मैं तो सोच भी नहीं पा रहा हूँ आप टाबो जाओगे फिर आज घर जाना था ওনার আজকে বাড়ি যাওয়ার ছিল একদিনের রেস্ট ছিল ওনার ছেলে মেয়েকে দেখাচ্ছিল দুই ছেলেকে এবং তারপরে উনি
কালকে লাদাখ যাওয়ার কথা ছিল, পরশু দিন, বাট সতনাম ভাইকে এখন যেতে হবে টাবো। জাস্ট কান্ট ইমেজিন, आई कांट इमेजिन। आप भी जाओगे? आप भी टाबो जाओगे? आप पैर के धूल ले जाओ दोनों। मैं सोच भी नहीं सकता टाबो फिर इतनी रात गए। दोनों भाई जाएंगे एक गाड़ी में। ও তবে ঠিক है थोड़ा। আরে বাবা টাবো যাবে এখন, ভাবতে পারছি না। ভাবো অতগুলো রাস্তা, সি ঘুমে চোখ ঢুলছে। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে আম্বালা। আজকে রাতে এখানে থাকা, কালকে সকালবেলা ট্রেন। দিস ইজ আওয়ার হোটেল। ডান ফাইনালি, উই ক্যান এন্টার। ওকে, एसी रूम और नॉन एसी रूम? एसी रूम? तुमने बोला नॉन एसी वाला रूम? यहाँ पे नॉन एसी नहीं है, झूठ बोलते हो तुम, मुझे डराते हो ना। थैंक यू। গুড মর্নিং ফ্রম আম্বালা ক্যান্টনমেন্ট। এটা আমাদের সে অর্থে লাস্ট দিন। আর এত সবাই ছিলেন, তার মধ্যে আর মাত্র কয়েকজনই রয়েছেন এখানে। সবাই মানে বাঁচে কুচে কুচ লোক রয়ে গে, সব চলে গে সাথী। তো এখানেও বাকিরা যারা রয়েছেন, ওইদিকেও রয়েছেন কজন। বুঝতে সকালে না, ওরা গল্প করছে, ওরা গল্প করো। স্নেহার আবার চোখে একটা কিছু হয়েছে, মেয়েটি খুব কষ্ট পেয়েছে রাত থেকে। এনিওয়েজ, আমাদের ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে রয়েছে এটা রয়েছে পরাঠা, আলু পরাঠা, তার সাথে রয়েছে অমলেট, তার সাথে রয়েছে স্যান্ডউইচ, আর তার সাথে চা। ও কার্ড আছে, দই আছে, টক দই আছে। দারুণ দারুণ। সকালবেলা ঘুমতে ঘুরতে এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্টের জন্য থ্যাংক ইউ অর্ঘকে। ব্রেকফাস্ট ভালো লেগেছে? সুপার সুপার সুপার। দিদি বলছে, দাদা বলছে এই দুটো বৌদি এত ভালো। কে বলছে? কে বলছে? কি বলেছি? কি বলেছি? বৌদি বলেছি? কাউকে তো বৌদি আমি বলিনি। হ্যাঁ, ও মানে ও অ্যাকচুয়ালি ও মানে এটা আমার এরকম নয়, আমি খারাপ বলিনি বা খারাপ বলার ভালোই বলেছি, কিন্তু সবাই ভালো আমার মনে কম বেশি। আচ্ছা, একটা সাজেশন চাইছি। এই আম্বালার সাথে আমার একটা অদ্ভুত যোগাযোগ আছে। সেই যোগাযোগটা হচ্ছে, এই আম্বালাতে আমার মা জন্মেছে। আম্বালা, আম্বালা ইভেন এই ক্যান্টনমেন্ট। তো মা বলছে যে আম্বালা থেকে একটা কিছু স্মৃতি নিয়ে আসতে। কি স্মৃতি নিয়ে আসা? মা বলছে আম্বালার মাটি অত নিয়ে আমাকে যদি জন্মভূমি। হ্যাঁ মানে এগুলো কোথায় পাবো? এখানে যদি আমি কিছু একটা পাই তোমার জন্য নিয়ে আসবো মা। তুমি পাওয়ার পরই ভিডিওটা দেখবে, না পাও তো পাওনি। বাট ফুড অসাধারণ, ফুড অসাধারণ। কথায় বলে ভালো সময় নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। স্পিতি সফরে এসে সেই কথাটা সত্যিটা যেন আরও একবার অনুভব করলাম। মনে হয় এই তো সেদিন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তারপর একে একে সিমলা, সারাহান, কল্পা, চিটকুল, নাকো, টাবো, কাজা, চন্দ্রতাল। দেখতে দেখতে কতগুলো দিন যেন চোখের পলকে কেটে গেল। আজ আর পাহাড়ের রাস্তা নয়, আজ ফেরার পালা। আম্বালা স্টেশন অপেক্ষা, তারপর একে একে ট্রেনগুলো আসছে, আর আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেল। বন্দে ভারত ছুটে চলল দিল্লির দিকে। পাহাড়ের শীতল হাওয়া ছেড়ে আবার ফিরে এলাম সমতলের প্রচণ্ড গরমে। দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে উঠে বুঝতে পারছিলাম সত্যি সফরটা শেষ হয়ে এসেছে। তবে একটা জিনিস বুঝলাম, ভ্রমণ শেষ হয়, কিন্তু ভ্রমণের স্মৃতি কোনোদিনও শেষ হয় না। কিছু রাস্তা, কিছু পাহাড়, কিছু মানুষ চিরদিনের মতো মনের ভেতরে থেকে যায়। স্পিতিও ঠিক তেমনই এক অনুভূতি হয়ে রইল। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত এই দীর্ঘ সফরে আমাদের সঙ্গী হয়ে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো পথের গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকবেন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ, অনুরোধ রইল। নমস্কার।
25 তারিখ থেকে যে জার্নি শুরু হয়েছিল, আজকে 6 তারিখ ট্রেনে আমরা, আর কালকে পৌঁছেছি কলকাতা। এতগুলো দিন হিমাচলে কাটালাম, সত্যি দারুণ এক্সপিরিয়েন্স। এবং এই সিরিজটা যখন শেষ করছি, একদিকে ভালো লাগছে বাড়ি ফিরছি, আর একদিকে খারাপ লাগছে এত সুন্দর সুন্দর যে সৌন্দর্য, যে প্রকৃতি, যে মুহূর্তগুলো প্রচুর মানুষের সঙ্গে কাটালাম, সেটা শেষ হয়ে গেল। এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন, স্পেশালি অর্ঘ্য, টিম অর্ঘ্যকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। এবং আমি এটুকুই আপনাদের বলবো, যদি আপনারা মনে করেন এই ধরনের ট্রাভেল পার্টনার আপনারা চাইছেন, যাতে আপনাদের ট্রিপটা খুব সহজ হয়ে যায় এবং একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারেন, এমনকি আপনারা চাইলে আমি যে ট্রিপটা করলাম সেটাও ঘুরতে পারেন। ড্রিম অ্যান্ড ডেস্টিনেশনের নাম্বার দেওয়া রইল, আপনারা ফোন করতে পারেন, অর্ঘ্যকে ফোন করে যাবতীয় ডিটেল কত খরচ সেগুলো কিন্তু আপনারা এই নাম্বারে ফোন করেই জানতে পারবেন। যাই হোক, আরেকটা জার্নি শেষ, আরেকটা সিরিজ শেষ, দেখা হবে নতুন কোনো একটা জার্নিতে। আপাতত শেষ করছি। আপনারা কিন্তু প্লিজ জার্নি উইথ বোস দেখতে ভুলবেন না। জয় হিন্দ।